নাই, এখন নতুন একটা সেনাপ্রধান নিয়োগ দিতে হবে। সেনাপ্রধান নিয়োগের সঙ্গে কি হয় আমরা দেখছি, শেখ হাসিনা অত্যন্ত বাছাই করে, প্ল্যান করে, মেটিকুলাসলি যাচাই বাছাই করে বর্তমান সেনাপ্রধান বানিয়েছিলেন। কিন্তু বর্তমান সেনাপ্রধান জনগণের বিপক্ষে যেতে পারে নাই, ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাতে কোনো কাজ হয়নি। সেনাপ্রধানের স্ট্যান্ডটাকে আমি সমর্থন করি, জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য এটাই ওনার জন্য সঠিক ছিল। উনি ব্যক্তিগত আনুগত্য না দেখে রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি আনুগত্য দেখিয়েছেন। এটা সত্যিকার একজন সেনাপ্রধানের নৈতিকতা এবং চরম দায়িত্ববোধ উনি দেখিয়েছেন। উনি কারো ব্যক্তির প্রতি অগ্রাধিকার দেন নাই। তারপরেও আমাদের মনে একটা কি থাকে, সেনাপ্রধানটা যদি আমার লোক থাকে তাহলে আমি একটু কমফোর্টেবল রাতে ঘুমাইতে পারি। যেমন একটা লাভ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে ওনার বিশ্বস্ত সেনাপ্রধান থাকার কারণে তিনি সহজে স্থানান্তর হতে পেরেছেন। উনি চলে যাওয়ার ভয় ব্যবস্থাটা ওনাদের প্রধানরা ওনার করে দিয়েছেন। হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছেন, নিরাপদে বাংলাদেশ ত্যাগ করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে যেহেতু ওনার অনুগত বিশ্বস্ত সেনাপ্রধান বা অন্যান্য প্রধানরা ছিলেন, পুলিশ প্রধান ছিলেন। এটা হলো বেনিফিট। হয়তো ওনাকে রক্ষা করতে পারেন নাই, কিন্তু ওনাদের অনুগত থাকার কারণে ওনার জীবনটা বেঁচে গেছে। আর আমরা কি দেখেছি, তদবিরে সেনা প্রধান হইলে পরে, লবিতে সেনা প্রধান হইলে রাষ্ট্রপ্রধানের জীবন বাঁচে না। আমরা দেখি জেনারেল শফিউল্লাহ ছিল সেনা প্রধান, কিন্তু বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর জীবন বাঁচে নাই। আমরা দেখেছিলাম এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল, ওনার জীবন বাঁচে নাই। কিন্তু এরশাদের সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন, উনি জনগণের প্রতি আস্থাশীল ছিল বলে উনি জেনারেল এরশাদকে সমর্থন করেন নাই, কিন্তু পাশাপাশি ওনার জীবনও হানি করেন নাই, বাঁচিয়ে দিয়েছেন। জেনারেল নুরুদ্দিন ওয়াজ দ্য ফার্স্ট এক্সাম্পল যে জনগণের প্রতি সেনাপ্রধান লয়াল হতে হয়, লয়াল হয়। এটা উনি করে গেছিলেন। এবং পরবর্তীতে আরেকজন অফিসার জেনারেল ওয়াকরুজ্জামান সেটা দেখালেন। মাস্টের দিকে দেখেন, 2006-7 সময় সেনাপ্রধান পরিবর্তন হয়েছে। তখন সেনাপ্রধান হওয়ার কথা ছিল 2 লবির থেকে 2 জন। একটা লবি ছিল জেনারেল ফজলে এলাহি আকবর, এখন কোথায় আছে জানি না। তাকে সেনাপ্রধান করার জন্য রিপেট্রিয়েট অফিসাররা তদবির করেছিল, সকল রিপেট্রিয়েট অফিসারদের তদবির ছিল সকল মহল থেকে জেনারেল ফজলে আকবর এলাহিকে। আর সেখানে মেজর সৈয়দ ইস্কান্দর, দেশমাতা খালেদা জিয়ার ছোট ভাই, সে তদবির করে তার কোর্সমেট ওই জেনারেল ইয়াকে, চিফ অফ স্টাফ কি নাম ছিল ভুলে গেছি, মঈনুদ্দিন আহমেদ, মঈনকে, জেনারেল মঈনকে বানিয়েছিল। ফলে তদবিরে সেনার প্রধান হলে কি হয়, দেশমাতা খালেদা জিয়ারও কোনো কাজে লাগে নাই, দেশের জনগণের কোনো কাজে লাগে নাই। ওই বেটাটা নিজের স্বার্থে সরকার পরিবর্তন করে সে নিজেই ক্ষমতা বসে গেছে। এটা কখন হয়, যখন বিভিন্ন তদবিরের মাধ্যমে এই সেনা প্রধান বা বিভিন্ন প্রধানগুলো হয়। আর যদি নিজের ইচ্ছা মতো হয় তখন কিন্তু তার প্রতি তারা লয়াল থাকে। আজকের সেনা প্রধান যদি সেপ্টেম্বরে পরিবর্তন করতে হয়, তো নিশ্চয়ই ইতিমধ্যে লাইন দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে লবিস্টরা মাঠে নেমে গেছে। ইতিমধ্যে বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল সাহেবদের সঙ্গে উঠা বসা, চলাফেরা, আপনি খবর নিয়ে দেখেন তাদের বাড়ি ঘরে আসা যাওয়া শুরু হয়ে গেছে। এই ব্যাপারে তো ডিজিএফআই কোনো ক্লিয়ারেন্স ইনকোয়ারি করবে না, তদন্ত রাখবে না, বা এনএসএ দেখবে না। কিন্তু খবর নিয়ে দেখেন, ওয়াচ নিয়ে দেখেন, ইতিমধ্যে মুভমেন্ট শুরু হয়ে গেছে। তারা সবাই তো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে মিশতে পারবে না। তারা ভিড়তে পারবে খসরু সাহেবের কাছে, ভিড়তে পারবে সালাউদ্দিন সাহেবের কাছে, ভিড়তে পারবে বিভিন্ন অন্যান্যদের কাছে। কার অনুগত সেনা প্রধান হবে না আমি জানি না, তবে এইটা গ্যারান্টিতে বলতে পারি তারেক রহমান সাহেবের অনুগত কোন সেনা প্রধান হওয়ার সুযোগ নাই। কারণ অন্তত ফ্রম ব্রিগেডিয়ার আপওয়ার্ড
সবাই প্রমোটেড বাই শেখ হাসিনা। আর যাও কিছু প্রমোশন গত 1-2 বছর হয়েছে, দে আর প্রমোটেড বাই ডক্টর ইউনূস, ইনফ্লুয়েন্সড বাই ভেরিয়াস পলিটিক্যাল পার্টি, শুধু একটা পার্টি না, বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করে তাদেরকে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল বা কর্নেল থেকে ব্রিগেডিয়ার বানিয়েছে গত 2 বছরে। তাহলে জেনারেল যেই আজকে হবেন সেটা কোথায়? ডেঞ্জারাস ইকুয়েশন আমরা দেখেছি। জেনারেল আকবরকে বানাইতে গিয়ে এক গ্রুপ মরিয়া হয়ে গেছিল, জেনারেল মঈনকে এক গ্রুপ বানিয়েছিল, এবং সেই গ্রুপ মেজর ইস্কান্দরের পারপাস সার্ভ করেছে, কিন্তু তারেক রহমান সাহেবের পারপাস সার্ভ করে নাই। এটা তারেক রহমান সাহেব আমার চেয়ে অনেক বেশি জানে, নিজেও এটা ভুক্তভোগী। জেনারেল মঈনকে সেনাপ্রধান বানানোর কারণে কি পরিণত হয়েছে এটা আমাকে বলতে হবে না, এটা বানানোর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিজের শরীর রক্ত দিয়ে, হাড় দিয়ে উনি টের পেয়েছেন। অন্যের সুপারিশে কাউকে বানাইলে কি হয় এটা টের পেয়েছেন। এখন সেপ্টেম্বরের মধ্যে বা এই মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই একজন অত্যন্ত বিশ্বস্ত, অনুগত, দেশপ্রেমিক সেনাপ্রধান খুঁজতে হবে। এখন সেই সেনাপ্রধান কি আছেন? সেরকম সেনাপ্রধান হওয়ার মতো লোক কি এই মুহূর্তে আছে? এই বিষয়টা ভাবতে হবে। এটার সঙ্গে আজকে এই $1 মিলিয়ন প্রজেক্ট চাপ সৃষ্টি করা হচ্ছে। এখানেই বলা হচ্ছে এই কথাগুলো বাজারে চাউর হয়েছে কেন? বিকজ সেনাপ্রধান রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের একটা বড় খুঁটি। এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে খুব হইচই। একটা হচ্ছে জুলাই কেন্দ্রিক কিছু খুবই আপত্তিকর এবং নোংরা কথাবার্তা। সেটা হচ্ছে যে জুলাই 5ই আগস্টের পরে এই প্রজন্ম, নতুন প্রজন্ম এমন কিছু অশ্লীল শব্দের প্র্যাকটিস করেছে, যে শব্দগুলো আমাদের সভ্য সমাজে, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা আমাদেরকে শিখান নাই, আমরা আমাদের মুখে এই শব্দ আমাদের জীবনযাত্রায় আমরা সেগুলো ব্যবহার করি না। অনেক ক্ষেত্রে ছোট ভাবে দেখতে গেলে বলা হয় রিক্সাওয়ালা বস্তির মানুষ এইসব শব্দ উচ্চারণ করে। সেই শব্দগুলোকে নিয়ে আসা হয়েছে রাজপথে, রাজনীতির ময়দানে, এবং বিশেষ করে জুলাই যোদ্ধা দাবিদার যারা জুলাইকে পুঁজি করে পরে ব্যবসা করেছে সেই শ্রেণীটাই সব অশ্লীল শব্দ মবে ব্যবহার করেছে এবং রাজনীতিতে ব্যবহার করেছে। সেই শব্দ ধরে আবার জুলাই বিরোধী যারা, তারাও এখন জুলাই সিডিআই নামে একটা আপত্তিকর শব্দ, যার অর্থ খুব আপত্তিকর, সেটা ব্যবহার করছে। মেহের আফরোজ শাওন হয় আমাদের স্ত্রী, তিনি তার মতো করে তার জায়গা থেকে এই শব্দ ব্যবহার করেছেন। এটা নিয়ে তোলপাড় অবস্থা। এই যে জুলাই কেন্দ্রিক অশ্লীল শব্দের ব্যবহার রাজনীতিতে, জানতে চাই বিএনপির স্বনির্ভর বিশ্ব সম্পাদক নীলুফার চৌধুরী মনি, তিনি বলেছেন যে তিনি জানতে চেয়েছেন যে স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছে এবং তারা গ্রেফতার হয়নি। আমরাও আপনার কাছে জানতে চাই যে স্নাইপারের ব্যবহার নিয়ে মোটামুটি প্রতিষ্ঠিত ব্রিগেডিয়ার সাকাত হোসেনও সেটা বলেছিলেন। সেই স্নাইপার রাইফেল কি দেশে রয়ে গেছে নাকি দেশের বাইরে চলে গেছে? দেশে থেকে থাকলে কাদের কাছে আছে? কেউ কেন এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না? এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আজকে আলোচনা শুনতে চাই মেজর আখতারুজ্জামান রঞ্জন। আমরা অত্যন্ত গর্বিত বাংলাদেশিরা। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা অর্জিত হয়েছে, একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আমরা মূলত বলতে গেলে এই বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে পরাধীন ছিল। আমার মনে হয় আমার যখন প্রথম বঙ্গ সৃষ্টি হয়েছিল তারপরের থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা বাদশাদের, বিভিন্ন পশ্চিমা গোষ্ঠীদের হাতে আমরা পরাজিত হয়েছি, আমাদেরকে বিভিন্ন সময় আসছে। কিন্তু এই বাংলাদেশে আমরা স্বাধীন হয়েছি প্রথম 1971 সনের 16ই ডিসেম্বর। এই যুদ্ধটা আমাদের শুরু হয়েছিল 26শে মার্চে। সেই যুদ্ধে আমরা জয়লাভ করে আমাদের ভারতীয় বন্ধু তাদের সাহায্যে আমরা জয়লাভ করেছি। আজকে আমাদের দুর্ভাগ্য আরেকটি, যে পাকিস্তান বিইং আমাদের একই ধর্মের লোক হয়ে, একই মুসলমান হয়ে, তারা আমাদেরকে স্বাধীনতা দেয় নাই। আজকে তারা আমাদের জন্য অনেক দরদ দেখাচ্ছে, অনেক ভালো কথা বলছে, কিন্তু তারা আমাদের দরদ দেখায় তা আমাদের আসে নাই। আজকে যে বন্ধু ইরানের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি, যে বন্ধু ইরানের কাছে গিয়ে আমরা আজকে ওনাদের
জানাজায় আমরা অংশগ্রহণ করেছি। আমি এনাদের ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। দুর্ভাগ্য হলো ইরান আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়ায় নাই। এটা আমি মনে করাই দিচ্ছি আজকের প্রজন্মকে। মনে করে দিতে চাচ্ছি যে আমাদের যুদ্ধটা কি করতে হয়েছিল মুসলমান ভাইয়ে ভাইয়ে। সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা। মুসলমান ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতে গিয়ে আমাকে সাহায্য নিতে হয়েছিল ভারতের। ভারত যদিও হিন্দু রাষ্ট্র নয়, হিন্দু রাষ্ট্র হওয়ার চেষ্টা করছে, বিজেপি এখন হিন্দু রাষ্ট্র হওয়ার চেষ্টা করছে, স্বাভাবিকভাবে সেটা তাদের আভ্যন্তরীণ রাজনীতি, এখানে আমি মাথা গলাবো না, কথা বলবো না। কিন্তু ভারতের সাহায্য নিতে হয়েছিল আমাকে। তা আজকে আমরা এই নতুন প্রজন্মকে আমাদের বলতে হবে যে আমরা স্বাধীন হয়েছি 1971 সনে। অনেকে নস্টালজিয়াতে ভুগে। 47 সনে স্বাধীন হয়েছে। একবার চিন্তা করে না 47 সনে যদি ফিরে যায় তাহলে তাবৎ বিহারীরা এবং পশ্চিম পাকিস্তান লোকেরা তাদের নামে কিন্তু বাংলাদেশের জমি খাতাতে নাম লেখা আছে, সিএস আছে। তারা সেগুলো এসে দখল করবে। গুলিস্তান সিনেমা হল, এই মুন সিনেমা হল, ঢাকা শহরে অনেক জায়গা, গুলশানে অনেক বাড়িঘর, সৈয়দপুর, চট্টগ্রাম, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, তারপর অনেক জুট মিল, আদমজি জুট মিল, এগুলা সবগুলো মালিক কিন্তু পশ্চিম পাকিস্তানিরা। এবং 47-এ ফিরে গেলে এগুলোকে তাদেরকে ফেরত দিতে হবে, কারণ তারা তখন এদেশের বৈধ নাগরিক। এই বিষয়গুলো আমাদেরকে একটু তলায়া দেখতে হবে, খালি লাফায়া পড়লে হবে না। এই যে তুমি বললো না ভাষার বিষয়টা, ভাষা তো কি আজকে আমাদের দেশের উচ্চশিক্ষিত ঘরের ছেলে মেয়েরা বুয়ার হাতে মানুষ হয়। আমাদের দেশে কোনো গভর্নেন্স সিস্টেম নাই। আগেকার দিনে বড় লোকরা তাদের বাচ্চাদেরকে প্রতিপালন করার জন্য গভর্নেন্স রাখতো, যেটাকে আমরা এখন আয়া পর্যায়ে নামায় নিয়ে আসছি। আয়া কারা? আমি আয়া পয়সাটাকে খারাপ বলছি না, কিন্তু আয়া কারা? যারা অশিক্ষিত, যারা একদম মানে লেখাপড়া জানে না, সামাজিক ভাবে তারা হতদরিদ্র, এরকম লোকেরা তোমার আমার বাসায় এসে আয়ার কাজ করে। তারা যখন তোমার ছেলে মেয়েকে মানুষ করবে তখন তো তার ভাষায় মানুষ করবে। সে যে ভাষায় কথা বলে, সে যে শব্দগুলো ব্যবহার করে, সেই শব্দগুলো শিখবে। পরবর্তীতে হতে পারে তোমার ছেলে মেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কিন্তু মাতৃভাষা তো হয়ে গেছে আয়ার ভাষা, যে আয়ার থেকে শুনে আসছে, শিখে আসছে। তো সেই ভাষাগুলা আন্দোলনকারী পক্ষে হোক আর বিপক্ষে হোক, তাদের মুখে শোভা পাবে। আজকে নতুন প্রজন্মের কাছে সেটা শিক্ষা পাবে। কারণ আজকের বেশিরভাগ প্রজন্ম মিশ্র হয়ে গেছে। যে সমস্ত প্রজন্ম গ্রাম থেকে আসছে, তাদের বাবা মা লেখাপড়া জানতো না। আমরা গত 50 বছর স্কুল কলেজ করে 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 শিক্ষিত করেছি, তাদের বাবা মা শিক্ষিত ছিল না। আমি আমার এলাকায় গত 40 বছর স্কুল চালায়া, কলেজ চালায়া, বিভিন্ন স্কুলে সাহায্য সহযোগিতা করে, গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল করে, হাই স্কুল করে আমরা শিক্ষিত করেছি। কাদেরকে? এই প্রজন্মকে। তো তার আগের প্রজন্ম কি ছিল? তার মা বাবা তো জানে না শিষ্টাচার কারে বলে, শালীনতা কারে বলে, ভদ্রাচার কারে বলে, শিষ্টাচার কাকে বলে। তারা বাংলা লেখাপড়া জানে না, অঙ্ক জানে না, ইংরেজি জানে না। তারা প্রাইভেট টিউটরের কাছে নকল করে, এই করে সেই করে কথায় কথায় চলে আসে। দেখো এই বছর নকলের জন্য ভয়ে ছেলেরা পরীক্ষা দিতে আসে নাই। এখানে কথায় কথায় চলে আসে। আজকে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন পরীক্ষা দিতে কেন আসে নাই তা তদন্ত করবেন। আরেকটা ব্যবসা শুরু হয়ে গেল, আরেকটা কিছু লোকের ধান্দাবাজ শুরু হয়ে গেল। ডক্টর জিল্লুর রহমান বলে ফেলেছেন আবার একই কাউন্টার বক্তব্যে, দেশে নাকি দারিদ্র সীমা বেড়ে গেছে, মানুষের নাকি দারিদ্র সীমার নিচে চলে গেছে। এখন আরেকটা রিসার্চ ওয়ার্ক হবে। এখন জিল্লুর রহমানের আরেকটা ধান্দাবাজি হয়ে গেল। উনি আরেকটা হয় বাংলাদেশ থেকে না বিদেশ থেকে আরেকটা এনজিওর টাকা আনবে, যে টাকা দিয়ে তারা বাংলাদেশের দারিদ্র সীমা কত কমছে কত বাড়ছে এইটা পরীক্ষা করে পরিসংখ্যান বের করবে। সব ধান্দাবাজেরা বাংলাদেশে। তুমি যে বলছো কয়েক মিলিয়ন ডলার দিয়ে, এখন জিল্লুর রহমান কিছু টাকা না দেওয়া হয়, জিল্লুর রহমান চেষ্টা করে সরকারের পতন করে ফেলতে, অতীত তারা করেছে, তারা সেটা বলেছে। এই কথাগুলো তো এমনি ছড়ে না। শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে হাজার হাজার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় নাই। আর সেই শিক্ষামন্ত্রী বলছে তদন্ত করবেন। গাধা বুঝে না যে তুমি যে বক্তব্যটা দিয়েছ, তুমি যে বলছো নকল করতে দিবা না, এই বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়ে পরীক্ষাই দেয়, প্রায় 60% ছেলে মেয়েদের মাথা আইডিয়া থাকে নকল করতে পারলে তারা পাস করবে। এই জন্য টেস্ট পরীক্ষাতে ফেল করলেও স্কুল কলেজের শিক্ষকরা টেস্ট পরীক্ষায় পাস করায় দেয়। আরে আমার কলেজে, আমার এই যে পরীক্ষা দিচ্ছে ইন্টারমিডিয়েটে, কদিন আগে মেট্রিক পরীক্ষা দিয়েছে,
প্রিন্সিপাল দিবে না, টেস্টে ফেল করেছে সে ছেলেকে দিবে না, যারা টেস্টে ফেল করেছে তাদেরকে দিবে না। টিএনও সভাপতি কলেজের এবং স্কুলে তাই বলছে আরে দিয়ে দেন, পাস করে ফেলবে না। চিন্তা করেন, টেস্টে ফেল করছে ছেলেকে, টিউনো বলতেছে দিয়ে দিতে এবং পাস করে ফেলবে। টিউনো যদি সভাপতি হয়ে ফেল করা ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে বাধ্য করে, পরীক্ষা দিতে যাওয়ার সুযোগ দেয়, তাহলে সেই ছেলে মেয়েকে যখন থ্রেট করা হচ্ছে যে নকল করতে দেওয়া হবে না, নকল যেখানে পাওয়া যাবে সেই সেন্টার বাতিল করে দেবে, টিচার বাতিল করে দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে, যেখানে শিক্ষামন্ত্রী বারংবার করতেছেন, ধমক দিচ্ছেন সবাইকে, সেখানে আমার টিউনো সাহেব ফেল করা ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে দিয়েছেন। আর এই ফেল করে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিতে যাচ্ছে না, কারণ তারা জানে তারা পাস করবে না। নকলের সুযোগ বন্ধ হয়ে গেছে, নকলের সুযোগ বন্ধ হয়ে গেছে, ভালো কথা, আমরা চাই নকল সুযোগ বন্ধ হয়ে যাক, কিন্তু তার জন্য স্কুল কলেজে পড়াশোনা করাইতে হবে আগে। নকল বন্ধ করতে হলে তার আগে পড়াশোনা করাতে হবে। সে পড়াশোনার ব্যবস্থা না করে শিক্ষামন্ত্রী পরীক্ষা কিভাবে নেবেন, উনি পরীক্ষক হয়েছে, চিফ ইন্সপেক্টর অফ এক্সাম হয়ে গেছে উনি শিক্ষামন্ত্রী, উনি পরীক্ষার দিন শিডিউল করেন, ফলাফল শিডিউল করেন। হি হ্যাজ বিকাম ইন্সপেক্টর অফ এক্সাম, যেটা আমাদের স্কুল কলেজের বোর্ডে থাকে, উনি শিক্ষামন্ত্রী হয়েছেন। আমাদের বন্ধু মানুষ বললেও কষ্ট লাগে, বেচারার অনেক দিনের খাওয়ান খাইছি, অনেকদিন চিংড়ি মাছ রান্না করে খাওয়াইছে, চাঁদপুরে চিংড়ি মাছ আইনা, ইলিশ মাছ, কি সুন্দর ইলিশ মাছ, ফ্রেশ ইলিশ মাছ খাওয়াইছে। এখন আমার সেই বন্ধু সম্বন্ধে বলতে হচ্ছে, আমি মিলন সম্বন্ধে বলছি না, আমি বলছি বাংলাদেশের শিক্ষামন্ত্রী আসম আকম মিলনের জন্য, বিকজ এভাবে সাজে না। আর জিল্লুর রহমান সাহেব কি বললো সঙ্গে সঙ্গে, যে দেশের দারিদ্র সীমা কমে গেছে বলে, দারিদ্র সীমা বেড়ে গেছে বলে এই ছেলেগুলা পরীক্ষা দিতে পারতেছে না, অতএব এখন এই সমীক্ষা করো। এই জন্য তো বলছি সরকারকে, তোমার যেটা বলেছে বা বিভিন্ন ধান্দাবাজ লোক মাঠে নেমে গেছে, বিভিন্ন ধান্দাবাজ লোকেরা বিভিন্ন জায়গায় জায়গায় ধান্দা করার চেষ্টা করছে, একে অন্যকে ব্লেম করছে, একজন একজনকে দায়ী করছে, ফলে কি হবে, একটা ক্যাওয়াস কনফিউশন লেগে যাবে। লেগে গেলে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ টাকায় তো সবকিছু করে, এই যে রাজনীতিগুলো করা হয়, কর্মীর থেকে নিয়ে নেতা পর্যন্ত সব তো টাকার পিছনে দৌড়ায়। কোন আদর্শ আছে কোন রাজনীতি দলের? একটি দলকে বলো যে সত্যিকার আদর্শ আছে কিনা। আমি সকল রাজনৈতিক দলকে বলছি, আদর্শবিহীন রাজনীতি হয় না। আদর্শটা কি? এখন আদর্শ আমরা কর্মী তৈরি করে টাকা দিয়া, সকল রাজনৈতিক দলের প্রচুর টাকা পয়সা লেনদেন করতে হয়, একটি কর্মী পাওয়া যায় না যে কর্মীকে টাকা না দিলে কাজ করে। আমি তো প্রকাশ্যে বলছি, গোপনে বলছি না তো। তেল খরচ দিতে হয়, পেট্রোল খরচ দিতে হয়, নাহলে তাকে চাঁদাবাজি করার সুযোগ দিতে হয়, তাকে মাস্তানি করার সুযোগ দিতে হয়, তার সঙ্গে বরখা বসা হয়, তার সঙ্গে লেনদেন করতে হয়। এইভাবে রাজনীতি হবে? আদর্শ কোথায় রাজনীতির জন্য? জনগণের জন্য যে কাজ করবে সে আদর্শ কোথায়? সবকিছু মিলে বাংলাদেশটা এখন একটা এমন দাঁড়িয়েছে যে ডক্টর জিল্লুর রহমানের মতো লোক যদি আজকে স্টেটমেন্ট দিয়ে বসে, উইদাউট রিসার্চ, উইদাউট নোয়িং এনিথিং, উইদাউট হ্যাভিং এনি রেকর্ড, উইদাউট হ্যাভিং এনি সার্ভে, উনি কি করে বলেন যে দারিদ্র সীমা বেড়ে গেছে বলে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় নাই? আমার তো মনে হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেন সে মিথ্যাচার করছে? তার ভিত্তি কি? এই বক্তব্য বলার ভিত্তি কি? তার হোসেন জিল্লুর রহমানের ভিত্তি কি? এই বক্তব্য দেওয়ার তার ভিত্তি কি? আমি চ্যালেঞ্জ করে বলছি। অর্থাৎ ধান্দাবাজি। কি ধান্দাবাজি? আমি দেন রিসার্চ করছি, রিসার্চ করে বলে দিব, তারপর রিসার্চ করে দিয়ে দিবেন। কদিন আগে তো ইউনুস সরকারের সময় রিসার্চ হয়েছে, অনেক দেখছি, অনেক সমীক্ষা চালিয়েছেন, শত শত কোটি, 500 কোটি, 700 কোটি দিয়ে একটা প্রজেক্ট দিয়েছেন। কি হয়েছে সেগুলো? এগুলো খবর রাখেন? গত 2 বছরে যে দুর্নীতি করে গেছে সরকার, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করে, কি ভাগ্যের নির্মম পরিহাস, কি অদ্ভুত দেশে বাস করি। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে জনগণের সামনে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে, আপনি ইউনুস সরকারের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করেন। হোয়াট এ ট্রেজেডি! তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি চায়, প্রধানমন্ত্রী চান না। তার মানে বুঝো $1 মিলিয়ন অঙ্কটা কোথায় মিলে? সরকার ফেলায় দেওয়া অঙ্কটা। কি করে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে সংসদে দাঁড়ায় বলতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তদন্তের ব্যবস্থা করেন? তার মানে প্রধানমন্ত্রী তদন্ত করতেছেন না। তার মানে কি দাঁড়ালো?
মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করাচ্ছেন না, করতেছেন না। ফলে শেষ সালাউদ্দিন সাহেব এই বক্তব্যটা, সস্তা বক্তব্যটা প্রকাশ্যে দিলেন সংসদে দাঁড়িয়ে। সবাই তালিয়া দিলেন, বাহবা দিলেন। কিন্তু একবার চিন্তা করছেন কত বড় ডিসলয়ালটি তুমি দেখালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? প্রধানমন্ত্রী কিভাবে উনি দায় করে ফেললো? আজকে তোমার এই বিষয়টা খুবই ডিপ রুটেড বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়। এর সঙ্গে অনেক কিছু জানার প্রয়োজন আছে। কি জানো? আজকে জুলাই মাসের 3 তারিখ। আমাদের সম্মানিত সেনাপ্রধান, ওনার 60 বছর পূর্তি হবে সেপ্টেম্বরের, এক্সাক্ট ডেটটা মনে নেই আমার, সেপ্টেম্বরের যে কোনো একদিন, সেপ্টেম্বর লাস্ট দিনে পড়লো ওনার 60 বছর পূর্তি হবে। যদি উনি 3 বছরের জন্য সেনাপ্রধান ওনাকে বানানো হয়েছে, তাহলে 3 বছর পরে যদি হয়, তাহলে আগামী বছর 27-এর মাঝামাঝি কোনো সময় 3 বছর পূর্ণ হবে। এই 27-এর জুন বা মে মাসে পূর্ণ হবে। উনি তো মে মাসের মধ্যে চিফ মিনিস্টার হয়েছিল, তো মে মাসে পূর্ণ হবে। আর যদি 60 বছর ধরা হয়, 60 বছর ওরা শেষ হবে, ওরা 60 বছর পার হয়ে যাবে এই আগামী সেপ্টেম্বর মাসে। তার মানে যদি ফার্স্ট উইকে হয়, আমি জানি না এক্সাক্ট ডেটটা, খুঁজলে গুগলে খুঁজলে পাওয়া যাবে। 29 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নষ্ট হয়ে গেছে। যারা বিপ্লব করেছিল তাদের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এবং দুঃখ লাগে, কষ্ট লাগে। বিপ্লবী নেতারা দুর্নীতির দায়, টাকা পয়সার দায় হয়, তখন তো ওদেরকে ফাঁসি দেওয়া ছাড়া কোনো পথ থাকে না ভাই। পৃথিবীর বিপ্লবীদের পরিণত তাই হয়েছে। মাও সেতুং বিপ্লবের পরে এরকম অনেক দুর্নীতিবাজ বিপ্লবীদেরকে কি করেছে আমরা দেখেছি, ভিয়েতনামে দেখেছি, আলজেরিয়াতে দেখেছি। বিপ্লবের পরে যারা দুর্নীতি যাবে আমরা দক্ষিণ আফ্রিকায় দেখেছি, নেলসন ম্যান্ডেলা কিভাবে তার স্ত্রীকে জেলে দিয়েছেন। বিপ্লবের পরে যে বিপ্লবীরা দুর্নীতি করবে অন্যকে ক্ষমা করা যায়, কিন্তু দুর্নীতিবাজ বিপ্লবীকে কোনোদিন ক্ষমা করা যায় না। তাহলে আগামীতে বিপ্লব হবে না, আগামীতে মানুষ বিপ্লবীদেরকে বিশ্বাস করবে না, আগামী দিনে মানুষ কখনো বিপ্লবীদের কথা নাম নেমে আসবে না। আজকে 5ই আগস্টে বিপ্লবীরা কিন্তু দলে ঢুকে গেছে, তারা কিন্তু জাতীয় নেতা নাই আর কেউ। তারা কিন্তু সর্বদলীয় সকল মানুষের আর পূজনীয় নয়, তারা বিভিন্ন দলে বিভক্ত। তারা একটা দলের প্রতিনিধিত্ব করে, এখন সারা বাংলাদেশ জনগণের প্রতিনিধিত্ব করে না। জানি তারা আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে, কিন্তু বাস্তবতাটা বললাম। আজকে বাংলাদেশের বাজারে, ঢাকার বাজারে যে সাউট হচ্ছে, এটার কারণ একটাই, এই জুলাই মাস এবং সেপ্টেম্বরে সেনাপ্রধান পরিবর্তন হবেন কি হবেন না। যদি পরিবর্তন হন, তাহলে অবশ্যই সরকারকে নয়, কোন লবিস্ট নয়, স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খুঁজতে হবে ওনার বিশ্বস্ত অনুগত কোন লোক আছে কিনা, এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা। সেনাপ্রধান হওয়ার জন্য তো অনেক লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেক লোক পাওয়া যাবে, তদবিরের জোর কম হবে না। রিটায়ার্ড লোকও চেষ্টা করতেছে, যারা রিটায়ার্ড হয়ে চলে গেছে 2005-7 বছরে, তারাও চেষ্টা করতেছে। জেনারেল মুস্তাফিজ রিটায়ারমেন্টের অনেক দিন পরেও সেনাপ্রধান হতে পেরেছিল। যেমন সচিবালয়ে অনেক, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হতে পেরেছে রিটায়ারমেন্ট করার অনেক বছর পরে। সেনাপ্রধান তো এরকম ট্রেডিশন আছে, রিটায়ারমেন্টের অনেক দিন পরে সেনাপ্রধান হওয়া যায়। জেনারেল মুস্তাফিজ তার জার্জুল্লাহমান প্রমাণ। অনেক রিটায়ার্ড জেনারেলরাও এখন নতুন করে আবার চিন্তা করতেছে যে তারা অনুগত ছিল নাকি, তারা নাকি লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত প্রমোশন পাইছে, তারপর নাকি তারা শেখ হাসিনার বিপক্ষে ছিল। কি অদ্ভুত না গেলে শুনতে। লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত চাকরি করে রিটায়ার হয়ে চলে গেছেন, তারাও বলতেছেন যে তারা বিএনপি করতো, তারা বিএনপি অনুগত বলে তারা কোনটা ছিল। লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছে, আর কি কোনটা করবে? সবাইকে তো সেনাপতি বানানো যাবে না। লেফটেন্যান্ট জেনারেল পরে তো একটাই পোস্ট, জেনারেল মানে একটা পোস্ট, দুইটা পোস্টও না, কাকে জেনারেল বানাতে হবে? কিন্তু লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত 5টা-7টা পোস্ট ছিল, সেইগুলো তো শেখ হাসিনা তাদেরকে বানিয়ে গেছে। এখন তারা নাকি বিএনপি করতো, বিএনপি অনুগত। আমরা আগেও বলছি, আমরা অনেক আগে বলছি, অনেক আগে স্টেটমেন্ট আছে আমার, যে বিএনপি আল্লাহর রহমতে যখন ক্ষমতায় আসে তখন দেখবেন যে সমস্ত লোক বিএনপির, সারা সচিবালয়ে খুঁজে পাবেন না যে বিএনপি নাই। ওর মা বিএনপি করতো, না বাপে বিএনপি করতো,
না হলে ওদের জন্মের সময় বিএনপি নেতারা পাশ দিয়ে গেছিল, ওই যে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুনে ওর মায়ের পেটে, তখন থেকে সে স্লোগান দেওয়া শিখে ফেলছে। ওদিন শুনতো আওয়ামী লীগ, ওদিন আমরা আওয়ামী লীগ শুনছি না, বাবা যুদ্ধে গেছে, মার পেটে ছিলাম, আমি শুধু জয় বাংলায় শুনছি, এরকম বক্তব্য তো আমরা শুনেছি, অনেকে তো বলেছেন। এরকম বক্তব্য এখন আমরা শুনবো যে মায়ের পেটে থাকতেও তারা বিএনপি থেকে বিএনপি করতেছে, জন্মতে বেরিয়ে বলছে যে আমি বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান সাহেবের নাম শুনে আমার স্বপ্ন, আমার বাস্তবতা, এরকম কথা তো স্লোগান শুরু হয়ে গেছে, বিভ্রান্ত শুরু হয়ে গেছে। তারেক রহমান সাহেব সেই বিভ্রান্তের শিকার হয়ে গেছেন ইতিমধ্যে। কাজে তুমি যে বিষয়টা চুজ করেছো এটা আমার বক্তব্য নয়, আবারও বলছি। তবে বাজারে কথাটা চাউর হচ্ছে, চাউর হওয়ার প্রেক্ষাপটটা হলো যে সেপ্টেম্বর মাসে বর্তমান সেনাপ্রধান, যিনি অত্যন্ত আউটস্ট্যান্ডিং কাজ করেছেন গত 2.5 বছর, তার দক্ষতার কারণে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, তার লয়্যালটির কারণে, জনগণের প্রতি লয়্যালটি, সরকারের প্রতি লয়্যালটি, দেশের প্রতি লয়্যালটি, সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম আনুগত্যের কারণে এই নির্বাচন সম্ভব হয়েছে, বিএনপি ক্ষমতায় সম্ভব হয়েছে, দেশে একটা সুষ্ঠু ধারা রাজনীতির পথ খুলেছে। স্বাভাবিকভাবে ওনাকে রিটায়ারমেন্ট যেতে হবে, আমি বলছি না ওনাকে রেখে দেন, আমি রেখে দেওয়ার পক্ষ নয়, তবে আপনাকে বিকল্প খুঁজতে গিয়ে ভুল করেন না। তো কেবল সময় নেই, আপনার হাতে 2টা অপশন আছে। ইচ্ছে করলে আপনি একটা ছোট্ট একটা অর্ডার দিয়ে বলতে পারেন, ঠিক আছে ওনাকে 3 বছর পর্যন্ত সময় দেওয়া হলো, ওনার এই বয়সটা বাড়ায় দেওয়া হলো। 60 বছর বয়স তো কিছু না, খুব বড় কিছু বিষয় না, অনেকে বাড়তে পারে। এমনও সবার ডিমান্ড আছে সরকারি কর্মচারীদের বয়স 62 করার, এই সুবাদে সবাই 62 করে দেন, তাহলে এক ঢিলে আপনি অনেকগুলো বাকি মারবেন, অনেক অফিসাররা খুশি হবে, অনেক সচিবরা খুশি হবে, তারা লয়াল হবে, তারা আগামী 2 বছর আপনার জন্য জান প্রাণ দিয়ে কাজ করবে। যে সচিবগুলো আপনি আজকে বানিয়েছেন তাদেরকে 2 বছর চাকরি বাড়িয়ে দেন, 65 বছর চাকরি করে দেন, দেখবেন সচিবরা জীবন জান প্রাণ দিয়ে কাজ করবে আপনার জন্য, দে উইল বি লয়াল। কারণ 2 বছর চাকরিটা শুধু আপনার দয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর দয়াতে এই অফিসার গুলো আরো 2 বছর চাকরি করতে পারছে। সব জুনিয়র অফিসারদের কথা শুনেন না, সব ডিপ্টি সেক্রেটারি যারা আশেপাশে ঘুরে আপনার চামচা গুলা, এদের কথা শুনেন না, এরা তো চাইবো তাড়াতাড়ি সচিব হওয়ার জন্য ওগুলোকে সরায় দাও, তাদের ইন্টেনশন গুড না, ভালো না। বাট আপনার জন্য ভালো হবে যে আগামী 2 বছর সকল লোকের 65 বছর করে দেন চাকরি মেয়াদ, তাদের যদি সেনাপ্রধান সুযোগ পায়, আপনার সুযোগ পাচ্ছেন, আপনার সময় পাচ্ছেন, আপনিও 2 বছরের মধ্যে আরো কিছু ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, জেনারেলদেরকে বানাইয়া তৈরি করে নিয়ে আসেন, সো দ্যাট আপনার এই 5 বছরের মধ্যে এই বলয়টা আপনার হয়ে যায়। সো 2 বছর পরে আপনার ক্ষমতার মেয়াদ হবে 2.5 বছর, আপনি একটা মন মতো, আপনার ব্যক্তিগত কারণের জন্য, দেশ, রাষ্ট্র, জনগণ জন্য আপনি একজন বিশ্বস্ত, অনুগত, দেশপ্রেমিক সেনাপ্রধান তৈরি করার সুযোগ পাবেন। যেহেতু বর্তমান সেনাপ্রধান পরীক্ষিত হয়েছে, আপনি অন্তত এই মুহূর্তে রিস্কে যাবেন কেন, ঝুঁকিতে যাবেন কেন, কি দরকার ঝুঁকিতে যাওয়ার? সে তো আপনি কামড় মারতেছে না, সে তো আপনাকে গদিতে বসাইছে, তো why not to give him also some award? He is already consolidated his power among the armed forces, among the officers, among the other ranks, জওয়ানস, সবার উপরে উনি আস্থা, বিশ্বস্ত অর্জন করেছেন, সবার উপরে, সবার প্রতি একটা, সবাই ওনার প্রতি অনুগত, বিশ্বস্ত। 2-4টা ফাঁকে কে কি বললো, কিছু ফাজিল তো আছেই, ত্যান করেন ত্যান করে বলে দিব, দেখছি না কি হয়, আমরা অতীতে অনেক দেখছি, অনেক লোককে দেখছি লাফাইলে লাফাইতে, আমরা দেখছি জেনারেল খালেদ হোসেনের মতো লোক লাফাইয়া নিজের জীবনটা কিভাবে ধ্বংস করেছে, আমরা দেখি জেনারেল নাসিম সেনার প্রধান হইয়া কিভাবে জীবন নষ্ট করেছে, we have seen that. জেনারেল নাসিম আমার একজন অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি যদি আমাকে বলে আমার বুকটা ছিঁড়ে হৃদয়তে দাও, আমি দিয়ে দিব, তারপরে বলবো he made a mistake. কাজেই আপনি আজকের বাজারে চাউর হচ্ছে এই জন্য এই রিমার গুলা ছড়তেছে, দ্রুত ছড়তেছে, আরো কিছু ডেঞ্জারাস রিমার ছড়তেছে যেগুলা পুনিয়া হয়তো বলে না। কি পুনিয়া বলবা তুমি? আরো রিমার ছড়তেছে, জনৈক মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী, অনেকে বলে ভারত গেসা মন্ত্রী, তিনি চেষ্টা করছেন উনার অনুগত একটা সেনা প্রধান তৈরি করে নিয়ে আসতে, ইস্কান্দার মির্জার মতো, যাতে পরবর্তীতে কোনো কারণে যদি উপরে কিছু পরিবর্তন হয় তাহলে সেই সুযোগটা যেন উনি নিতে পারেন।
এটাও বাজারে চলতেছে, কানাঘুষা আছে। জনৈক অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী, যিনি কথায় কথায় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন, তিনি ইতিমধ্যে নাকি ভারতীয় সঙ্গে আলোচনা করা শুরু করেছেন, কথাবার্তা বলেছেন। এই $1,000,000 কথাগুলো ওখান থেকে আসতেছে। কি বলো পুনিয়া? এই $1,000,000 সোর্সটা তো ওখান থেকে আসতেছে, এবং পুনিয়ার সোর্সটা তো ওখান থেকে আসতেছে। তারাও চাচ্ছে যে একটা একটা বিশ্বস্ত সেনাপ্রধান থাকলে, অনুগত থাকলে, দরকার পড়লে দেশ না হয় কিছুদিন অন্যভাবে চলবে। অন্য কোনো রাজনৈতিক দলের উপর দায়ভার চাপিয়ে দিয়ে, অন্য কোনো রাজনৈতিক দলের দাবি দাওয়া পালন না করে, বা এই যে আজকে যে অবস্থা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে অচল সৃষ্টি হচ্ছে, এখন তো আমাদের জুলাই সনদের পক্ষে যারা, তাদের তো পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা যদি বাস্তবায়ন করাইতে না পারে, জুলাই সনদ যদি বাস্তবায়ন করাইতে না পারে, তাহলে বিপ্লবীরা যারা জুলাই সনদের পক্ষে, তারা জনগণের সামনে কি নিয়ে দাঁড়াবে? তার মানে জুলাই সনদটা তো নিয়ে জাতি ইতিমধ্যে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। দুইটি পক্ষের মধ্যে মানুষ, জাতিকে আমরা ইতিমধ্যে মুখোমুখি দাঁড় করে দিয়েছি, একটি জুলাই সনদের পক্ষে, আর একটি জুলাই সনদের বিপক্ষে। এর ফায়সালা কি? এর সমাধান কি? এ কি আলোচনার টেবিল সমাধান হবে, নাকি রাজপথে সমাধান হবে? রাজপথে সমাধান হলে সরকারকে কঠোর হইতে হবে। রাজপথে সমাধান কখন সরকারের পক্ষে যায় না, রাজপথের সমাধান সবসময় সরকারের বিপক্ষে যায়। সরকার যদি আলোচনার টেবিলে আলোচনায় সমাপ্ত না করে এই জুলাই সনদের বিষয়টিকে রাজপথের দিকে ঠেলে দেয়, তাহলে $1,000,000 খরচ কেউ না কেউ দিতেই পারে, $1,000,000 কেউ না কেউ ব্যবস্থা করতেই পারে। সেই ব্যবস্থা করে তোকে বলে সরকার পরিবর্তন হবে। কারণ যদি আল্লাহ না করুক, যদি এই জুলাই সনদের ফয়সালা রাজপথে হয়, তাহলে তো এই সরকার থাকবে না। এটা সহজ অঙ্ক। রাজপথ উত্তপ্ত হইলে সবচেয়ে আগে যেটা গলে যায় সেগুলো সরকার। উত্তপ্ত রাজপথে সবার আগে গলে সরকার, ভেনিশ হয়ে যায় সরকার। কাজে রাজপথের ফয়সালাটা সরকারের জন্য কখনোই সঠিক নয়। কিন্তু আমার মতো বিরোধীদের জন্য রাজপথের ফয়সালা হলো সর্বোত্তম ফয়সালা। যদিও বেনিফিট আমি পাই বা না পাই জানি না, অতীতে যারা বিপ্লবী করেছে বেনিফিট তারা পায় নাই, সাময়িক তারা কিছু পেয়েছিল, সেটা তারা দূরে রাখতে পারে নাই। আগামীতে যদি কোনো বিপ্লব হয়, তাহলে সেই বিপ্লবের তো একই ফলাফল হতে পারে। কাজে পরিশেষে আমি তোমাকে বলবো, বিষয়টা এনেছো, আমি একটু সব বললাম, মাননীয় প্রধানমন্ত্রী সাবধান করার জন্য বললাম। ষড়যন্ত্র হচ্ছে, 4-5 ষড়যন্ত্র চলছে, 3টা ষড়যন্ত্র হচ্ছে। বলে দিচ্ছি কি হচ্ছে। একটা, পরবর্তী সেনা প্রধান কাকে বানানো হবে, ইমিডিয়েটলি বানানো হবে না পরবর্তীতে বানানো হবে, কারা হতে চায়, ভিতর থেকে না বাইরের থেকে, এটা নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন যেন আলোচনার টেবিলে না হয়। একটি পক্ষ সরকারের ভিতর থেকে চেষ্টা করছে এইটা নিয়ে একটা জাতীয় ইস্যু তৈরি করতে এবং জনগণকে, জাতিকে রাজপথে নিয়ে যেতে। এইটা আপনি তলিয়ে দেখেন। তৃতীয় যে ষড়যন্ত্র হচ্ছে সেটা হচ্ছে এই সরকার চীনের দিকে যাবে না ভারতের দিকে থাকবে, আমেরিকার মাতব্বরি অ্যাকসেপ্ট করবে না চীনের বাণিজ্য অ্যাকসেপ্ট করবে। এই ব্যাপারেও ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়টি ষড়যন্ত্র হচ্ছে। কাজে এই 3টা বিষয়ে আপনাকে সজাগ হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আপনি এই বিষয়ে সাবধান হন। আপনাকে সাবধান করছে আপনার স্বার্থ নয়, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা চাই না রাজপথ আবার উত্তপ্ত হোক। আমরা চাই না একটা ষড়যন্ত্রের মাধ্যমে সেনাপ্রধান তৈরি হয়ে আবার ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে আবার ঘুরপাক খাক। আমরা চাই না জিও পলিটিক্সের আমেরিকান, চায়না, ইন্ডিয়ান কনফ্লিক্ট, তার যুদ্ধক্ষেত্র বাংলাদেশ হোক। এটা আমরা চাই না। এই জন্য আপনাকে কথা বলে বলছি, রাজপথে যদি যাই আমি ওয়েলকাম করবো, কারণ এটা আমার বেনিফিটে আসবে। রাজপথে ফয়সালা হলে আগামী বেনিফিট আমরা পাবো, আমি পাবো, আমার দল পাবে। কাজে আমরা রাজপথে যেতে চাই, কিন্তু আপনি আমাদেরকে দয়া করে রাজপথে ঠেলে দিয়েন না।